ভাই ওকে ছেড়ে দিন। আমরা কি করব কি করব না আমাদের ব্যাপার। ভাই ভালোভাবে বলছি, ছেড়ে দিন। ছাড়বো না। তুই কি করবি? এমনি, তবে মাথায় রাগ, তার উপর আবার করার ধরা। দিলাম সজোরে এক থাপ্পড়। ভার্সিটির সকল স্টুডেন্ট জড়ো হয়ে গেছে। রাজীবের গাল থেকে রক্ত পড়ছে। আমার থাপ্পড় খেয়ে মাটিতে পড়ে রয়েছে। ওর বন্ধুগুলো আমাকে মারতে আসলো, তাদেরকে উড়াধুরা মাইর দিলাম। সবাই আমার দিকে চেয়ে আছে, ভাবছে আমার এত সাহস হলো কিভাবে, প্রেসিডেন্টের ছেলেকে মেরেছে। সবাই ওদের থেকে মারামারি করার সময় আমার কপালে কেটে গিয়েছিল। গাড়িতে ফার্স্ট এড বক্স ছিল, তাই এনে ব্যান্ডেজ করে দিল। রাজীব আর ও বন্ধুরা এখনও কাতরাচ্ছে। তার কিছুক্ষণ পর প্রিন্সিপালের ঘর থেকে ডাক এলো। সবাই গেলাম। তারপর যা যা ঘটলো সব খুলে বললাম। প্রিন্সিপাল একটু বকাঝকা করলো আর যেন একরকম না কারি এত বললো। বাড়ি চলে এলাম। নওশিনও এলো। যখন বাড়ি যাচ্ছিলাম তখন নওশিন বারবার কেমন করে যেন তাকাচ্ছিল। বাড়িতে চলে এলাম। আন্টি আমার কপালে ব্যান্ডেজ দিকে জিজ্ঞেস করলো আমার কি হয়েছে। তারপর নওশিন যা বলল, আম্মু ভার্সিটিতে গুন্ডামি করেছে। নওশিনের কথা শুনে আমি আর সামিয়া অবাক। গুন্ডামি কোথায় করেছে? ও তো পড়ে গিয়ে চোট লেগেছে। নওশিন কিছু বলতে যাচ্ছিল, তার আগেই সামিয়া হাত ধরে উপরে নিয়ে যায়। তারপর আন্টি আমাকে জিজ্ঞেস করে, আমি আন্টিকে বানিয়ে বানিয়ে কিছু একটা বলে দিই। তারপর আমিও আমার রুমে চলে এলাম। ফ্রেশ হয়ে মুভি দেখছি, তখন আমার রুমে সামিয়া আসলো। ইমরান, তুই এটা কি করলি? কেন, আমি আবার কি করলাম? তুই যে রাজীবকে মেরেছিস জানিস ও কত বড় বড় গুন্ডা মাফিয়াদের সাথে হাত আছে। তো কি হয়েছে? তো কি হয়েছে মানে? তোর যদি কোনো ক্ষতি করে? কিছু করতে পারবে না। তুই যা, আমি এখন ঘুমাবো। সামিয়া চলে গেল। রাতে আঙ্কেল এসে আমার মাথায় ব্যান্ডেজ দেখে জিজ্ঞেস করলো কি হয়েছে। সকালে আন্টিকে যা বললাম তাই বলল। পরদিন আবার ভার্সিটি গেলাম, কিন্তু রাজীব ও তার সাঙ্গপাঙ্গকে কাউকেই পেলাম না। আকাশকে জিজ্ঞেস করলাম, কিন্তু আকাশ কিছু জানে না। আমি একটা জিনিস খেয়াল করেছি, ভার্সিটির সবাই আমার দিকে ভয়ে ভয়ে তাকিয়ে আছে। ভেবেছে আমার এত সাহস, আমি রাজীবকে গেলিয়েছি। আমি সামিয়া ক্লাসে চলে গেলাম, আর নওশিন তার বন্ধুদের সাথে ক্লাসে চলে গেল। নওশিনের আজ তাড়াতাড়ি ক্লাস শেষ হয়ে গিয়েছে, তাই ও আমাদের থেকে আগে রিকশায় করে বাসায় চলে গেল। আমি আর সামিয়া তারপর একটা ক্লাস করে বাড়ি যাচ্ছিলাম। তখন রাস্তায় দেখি কিছু বখাটে পোলাপান নওশিনকে বিরক্ত করছে। নওশিন কিছু বলছে না, শুধু ও চোখ দিয়ে মনে হলো যেন কোনো সময় কেটে ফেলবে। আমি আর সামিয়া গাড়ি থেকে নেমে ওদের কাছে গেলাম। কি হয়েছে নরসিং? এখানে আর এরা কারা? জানি না আপু, যখন বাড়ি আসছিলাম তখন এখানকার রিক্সা খারাপ হয়ে যায়। তারপর আরেকটা রিক্সার জন্য এখানে আসি। তারপর এরা আমাকে ডিস্টার্ব করে। তোরা জানিস আমার বাবা কি? না। কে? তোমার বাবা? আর তোমার বাবাই বা আমাদের কি করবে? আমার বাবা এই থানার কমিশনার। তো কি হবে? আমরা কি ভয় পাই নাকি? ওরা এই কথা বলে নওশিনের হাত ধরল। আমি পাশে একটা গাছের ডাল ছিল, যেইটা দিয়ে দিলাম মাথার উপর বাড়ি। মনে হয় মাজা ভেঙে গিয়েছে। ওর এই অবস্থা দেখে অন্যগুলো পালিয়ে গেল। নওশিন আমার দিকে কিছু একটা অবাক হয়ে তাকিয়েছিল। ভেবেছে আমি ছেলেটার সাথে এত খারাপ ব্যবহার করি, কিন্তু বকাটিগুলো আমার হাত ধরার সাথে ওদের মারল। আমার বাড়ি চলে আসা সবাই স্বাভাবিকভাবেই রয়েছে। ফ্রেশ হয়ে ছাদে বসে রয়েছে, তখন নওশিন এলো। আমি ভাবলাম হয়তো আমার আবার অপমান করবে, তাই আমি নিচে চলে যাচ্ছিলাম। তখন আপনার সাথে আমার কিছু কথা ছিল। আমি তো অবাক, কখনো আমার সাথে ভালোভাবেই কথা বলে না সে কিনা। জি বলুন। সরি এতদিন আপনার সাথে খারাপ ব্যবহার করার জন্য। ইটস ওকে। নওশিন ছাদ থেকে নেমে যাচ্ছিল, তখন আবার করে ঠাস করে একটা থাপ্পড় মারলো। অসভ্য ছোট লোক কোথাকার! যেই একটু কথা বলেছি আমি, আমার সাথে লুচ্চামি করা! ছোট লোক কোথাকার! আমি কিছু বুঝতে পারলাম না কি হয়েছে। আমি গালে হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছি। কি হয়েছে? আমাকে মারলেন কেন? আমি কি করেছি? লুচ্চা কোথাকার! আমার ওড়না ধরে টানলি কেন? আমি তো নওশিনের কথা শুনে অবাক। তখন দেখি নওশিনের ওড়না ছাদের পাঁচিলের রডে আটকে গিয়েছে। আমি ওর ওড়না ছাড়িয়ে দিয়ে বললাম, আপনার ওড়না ধরে আমি টানিনি, আপনার ওড়না এখানে আটকে গিয়েছিল। সব ছেলে একরকম হয় না, কিন্তু আপনার মতো অহংকারী মেয়েদের কাছে সবাই সমান। আপনার যত অহংকার আপনার রূপ নিয়ে, আপনি একদিন আপনার এই অহংকার নিয়ে পস্তাবেন। আমি এই কথাগুলো বলে নিচে চলে এলাম। তারপর দেখলাম নওশিনের মুখে অনুশোচনার কালো হয়ে গিয়েছে। আমি তারপর আকাশকে ফোন দিয়ে পার্কে গেলাম। আজকে খুব মন খারাপ, তাই অনেকক্ষণ পার্কে বসেছিলাম। আকাশের সাথে টুকটাক কথা বলছিলাম।
আকাশের কথা শুনে মনে হলো আকাশ সামিয়াকে পছন্দ করে, কিন্তু বন্ধুত্ব নষ্ট হয়ে যাওয়ার ভয়ে কিছু বলতে পারে না। আমিও আগেও ক্লাসে বসে খেয়াল করেছি ব্যাপারটা। সামিয়াও আকাশকে ভালোবাসে, কারণ আমার সাথে যেভাবে কথা বলে সেভাবে আকাশের সাথে বলে না। আকাশের সাথে কথা বলার সময় একটু লজ্জা লজ্জা পায়। অনেকবার খেয়াল করেছি। আকাশের সাথে আড্ডা দিয়ে সন্ধ্যার দিকে বাড়ি ফিরলাম। চাচি রান্না করে, নওশিন আর সামিয়া সোফায় বসে টিভি দেখছে। আমি যাওয়ার পর নওশিন অনুশোচনায় নিজের মাথা নিচু করে ফেলল। এতক্ষণ কোথায় ছিলি? সেই দুপুরে বেরিয়েছিস? আকাশের সাথে পার্কে বসে আড্ডা দিচ্ছিলাম। তোর সাথে আকাশও ছিল? আকাশই আমাকে দেখেছিল। কেন কেন? বলল ও নাকি একটা মেয়েকে ভালোবাসে, পছন্দ করে। মেয়েটা কি, নাম কি? মেয়েটা আমাদের ভার্সিটিতে পড়ে, কিন্তু নাম জানি না। দেখলাম সামিয়ার মুখটা কালো হয়ে গেছে। ভেবেছিল হয়তো ওর কথা বলবো। এতক্ষণ ধরে নওশিন আমাদের কথা শুনছিল। সামিয়া রুমে চলে গেল। আমিও রুমে গিয়ে কিছুক্ষণ বন্ধুদের সাথে কথা বলে বই পড়তে বসলাম। বই পড়ছিলাম তখনই। আসতে পারি? আসুন, আপনাদেরই তো বাড়ি, অনুমতি নেওয়ার দরকার নেই। দুপুরের জন্য সরি, আমি বুঝতে পারিনি, প্লিজ ক্ষমা করে দেন। ইটস ওকে, ক্ষমা চাইতে হবে না। না, আপনি আমাকে ক্ষমা করে দিন, না হলে আমি শান্তি পাবো না। আচ্ছা, ক্ষমা করে দিলাম, কিন্তু এখন এই সময় এখানে কেন? না, মা আপনাকে খেতে ডাকছিল। ওকে, আপনি যান, আমি আসছি। না, আপনি আমার সাথে যাবেন। এই বলে জোর করে আমার হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে। যখনই সিঁড়ি দিয়ে নামছে তখন সামিয়া হাত করে তাকিয়েছিল। ভেবেছে যে নওশিন আমাকে সহ্যই করতে পারে না, সে আমাকে হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে। আমাকে নিয়ে একটা চেয়ারে বসালো, তার পাশেই চেয়ারে নওশিন বসলো। সামিয়া এইসব দেখে তো মিটিমিটি করে হাসছে, আর আমি তো পুরাই টাসকি। এই মেয়ে একদিনের ভিতর হলো কি? আমি এইসব ভাবছি আর খাচ্ছি। মাঝে মাঝে খেয়াল করছে নওশিন আমার চোখের দিকে তাকিয়ে আছে, আর সামিয়া এইসব ভালো মতোই খেয়াল করছে, তার মুখ চেপে হাসছে। তারপর খাওয়া দাওয়া করে রুমে চলে এলাম। তারপর কিছুক্ষণ কাজ করে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করতে বসলাম, আর আমার পাশের চেয়ারে নওশিন বসলো। কি আশ্চর্য! নাস্তা করে আমি আর সামিয়া গাড়ির কাছে গেলাম, আর নওশিন রুমে গেল ওর একটা জরুরি নোট আনতে। তখন কি রে দোস্ত, কাহিনী কি? কিসের কাহিনী? এমন ভাব করছে যেন বোঝেই না কিছু। সত্যি আমি কিছুই বুঝতেছি না। কেন? নওশিন কাল তোকে হাত ধরে টেনে নিয়ে আসলো, আবার তোর পাশে চেয়ারে বসলো, আজ কি হচ্ছে? ব্যাপার কি? হ্যাঁ, ব্যাপার কি হবে? কাল শুধু আমাকে খেতে ডেকেছিল, ব্যাস, আর কিছু না। আমি সব খেয়াল করেছি। তুমি তলে তলে টেম্পো চালাও। আমাদের কথা বলতে বলতে নওশিন চলে এলো। আমি ড্রাইভারের কাছে বসতে গেলাম। তখন চাচা, আপনাকে যেতে হবে না। চাচা না গেলে আমরা ভার্সিটিতে যাব কি করে? কেন? আমি ড্রাইভ করব। তারপর নওশিন ড্রাইভারের সিটে বসলো, আমি পেছনে বসলাম, কারণ সামনে বসলে আবার থাপ্পড় মারে। নওশিনের পাশে সামিয়া বসতে গেল। তখন এই আপু, কি করছিস? কেন, কি হয়েছে? আমি তো এখানেই বসলাম। না, তুই পেছনে যা, সামনেই ইমরান বসবে। আমি তো নওশিনের কথা শুনে পুরো টাসকি, বলে কি এই মেয়ে? তারপর সামিয়া একটা মুচকি হাসি দিয়ে নেমে গেল, আর আমি সামনে গিয়ে বসলাম। তখন সামিয়া আমাকে একটা খোঁচা মেরে চোখ মারলো। আবার একসাথে বসে ভার্সিটিতে যাব। কিছুক্ষণ পর ভার্সিটি চলে এলাম। গাড়িতে যতক্ষণ ছিলাম ততক্ষণ বারবার নওশিন আমার দিকে তাকিয়েছিল। গাড়ি থেকে নেমে যখন ক্লাসে যাব তখন সামনে রাজীব আর তার পোলাপাইন নিয়ে আমাদের পথ আটকালো। সেদিন তো আমাদের মেরেছিলি, আজ তোকে কে বাঁচাবে? সেদিন একবার মার খেয়ে তোদের হয় নাই, আবার আইসস। আজ আমরা একা নয়, আমাদের সাথে তরিকুল ভাই আছে। তোকে এমন মার মারবে, লাশটা খুঁজে পাওয়া যাবে না। আচ্ছা, দেখা যাবে কোথায় তোদের তরিকুল। ওয়েট কর। তারপর কাকে যেন ফোন করলো। সামিয়া ভয়ে আমাকে বাড়ি নিয়ে যেতে চাইছিল, কিন্তু এই তারিকুল তা আবার কি? একে তো দেখতে হবে। ভার্সিটির সবাই বলাবলি করছিল তারিকুল নাকি অনেক বড় মাস্তান, অনেকের মেরে হাত পা ভেঙে ফেলেছে। নওশিনও অনেক ভয় পেয়েছে। কিছুক্ষণ পর একটা বেল্লাই গাড়ি গেটের সামনে থামলো। তারপর রাজীব ওরা দৌড়ে গেল গাড়ির কাছে, সাথে একজনকে নিয়ে আসলো। যাকে নিয়ে এসেছে তাকে দেখে তো আমি অবাক, তারিকুল আমাকে দেখেনি। এই, কার কথা বলেছিস? দেখি কে তোদের মেরেছে। আমি মেরেছি, এবার তোকে পুরো ভার্সিটি দৌড় করিয়ে মারবো। আরে ভাই, তুই ভাই কেমন আছিস? হারামজাদা, আজ তোকে মেরে ফেলবো। এতদিন কই ছিলি? এই বলে রাজীবের হাতে আমাকে মারতে ব্যাট স্ট্যাম্প এনেছিল। আমি স্ট্যাম্প নিয়ে তারিকুলেরকে মারতে গেলাম। ও দৌড় দিল। এবার তারিকুলের পরিচয় করিয়ে দিই। তারিকুল আমি
রোমান, রাহাত, আব্বাস আমরা একসাথে কলেজে ভার্সিটিতে পড়তাম, কিন্তু 2 বছর আগে ওর বাবা ঢাকায় আসে। কিছুদিন ফোনে কথা বলতাম, তারপর একদিন ফোন দিয়ে দেখি ফোন বন্ধ পাই, তাই আর কথা হয় না। আজ প্রায় 2 বছর পর দেখা। আমি তারিকুলকে ছাড়া ভার্সিটি দৌড় করাচ্ছি, আর সমস্ত ভার্সিটির মেয়ে অবাক হয়ে চোখে তাকিয়ে আছে। ভাই ছেড়ে দে, আর দৌড়ানি দিস না, পায়ে ব্যথা হয়ে গেছে। তোর ফোন বন্ধ কেন ছিল? আর কোনো খোঁজ খবর ছিল না? আজ তোকে মেরেই ফেলবো। অনেক কাহিনী আছে, এক জায়গায় বস, তারপর বলি। তারপর আমরা একটা ক্যান্টিনে বসলাম, সাথে সামিয়া ও নওশিন আর আকাশ আছে। তারিকুলের সাথে পরিচয় করিয়ে দিলাম। তারিকুল আমার বেস্ট ফ্রেন্ড শুনে ওরা 3 জন অনেক অবাক, সাথে ভয়ও পেল। তারপর তারিকুল ঢাকা আসার পর কিভাবে কি হলো সব বলল। ওর ফোন নাকি হারিয়ে গিয়েছিল, তারপর নতুন মোবাইল নেই, সিমও নতুন, তাই অনেক কাহিনী পরে একদিন বলবো। আমরা কথা বলছিলাম, তখন রাজীব এসে, ভাই, আমার তোকে মারার জন্য আপনাকে এনেছি, ওকে মারছেন না কেন? ও আমার জিগরি দোস্ত, আর তুই ওকে মারতে এসেছিস? সরি ভাই, ভুল হয়ে গেছে। রাজীবও তার লোকজন নিয়ে চলে যায়। তারপর আমরা ঢাকা আসার কথা জিজ্ঞেস করে আমার সব কারণ বলে দিই। আমার খেয়াল ছিল না যে এখানে নওশিন আর সামিয়াও রয়েছে। ওরা দেখি কিভাবে যেন তাকিয়ে আছে। তারপর তারিকুলের সাথে কিছুক্ষণ কথা বলে চলে এলাম। তারিকুলও তার কাজে গেল। আজকে 2টা ক্লাস করে বাড়ি চলে আসলাম। বাড়িতে আসার সময় একটাও কথা বলেনি নওশিন আর সামিয়া। তারপর বাড়িতে এসে আমি আমার রুমে চলে এলাম। তারপর আব্বাস ওদেরকে তারিকুলের কথা জানিয়ে দিলাম। এইভাবে 2 দিন চলে গেল। নওশিন আর সামিয়া এখনো মোটামুটি স্বাভাবিক এই 2 দিনে। রাজীবও কোনো জ্ঞানজাম করে নাই, কিন্তু নওশিন মনে হয় আমার উপরে একটু দুর্বল হয়ে পড়েছে। আগে এক জায়গায় বসতো, কিন্তু এখন মনে হয় ভাত মেখে খাইয়ে দিবে, এমন করে অন্যভাবে ম্যানেজ করি। এই তো সেই দিনের কথা। আমি, সামিয়া, নওশিন একসাথে বসে খাচ্ছিলাম, আর চাচি খেতে দিচ্ছিল। তখন মা, কি দিয়েছো ইমরানকে? আরও দাও। চাচিকে উদ্দেশ্য করে বলল নওশিন। চাচির হাত থেকে খাবার পাত্র নিয়ে আমাকে দিচ্ছিল, আর নওশিনের কাহিনী দেখে সামিয়া শুধু হাসছিল। এইভাবেই প্রায় 2 সপ্তাহ চলে গেল, আর নওশিন প্রায় সময় আমার কাছাকাছি থাকতে চায়, এমনকি ভার্সিটিতেও। একদিন চাচি আর সামিয়া শপিং করতে যাচ্ছিল। নওশিন যাবে না, কি জানি কি কাজ আছে, কিন্তু কে জানতো এই দিনেই এই ঘটনা ঘটবে। ইমরান, যাবি আমাদের সাথে? না, যাব না। আয় আমাদের সাথে, অনেক মজা হবে। মেয়েদের সাথে শপিং করতে যাওয়া তার চেয়ে হিরো আলমের গান শোনা ভালো। যাবি না তো যাবি না, এত কথা বলে তোর কি? নসীন, তুই এখনো রেডি হসনি কেন? এক্ষুনি বের হ। আমি যাব না। তোর আবার কি হলো? যাবি না কেন? আমার কাজ আছে। তোর কিসের কাজ? হ্যাঁ, তোমাদের কাজ থাকতে পারে, আমার থাকতে পারে না বুঝি? আচ্ছা তুই থাক তোর কাজ নিয়ে, আমরা গেলাম। চাচি আর সামিয়া বেরিয়ে যায়। নওশিন একবার আমার দিকে তাকিয়ে উপরে তার রুমে চলে যায়। আমি সোফায় বসে মোবাইল চালাচ্ছি। তখন নওশিন আবার নিচে এসে টিভি দেখবে বলে রিমোট খুঁজছে। দেখে সোফার উপরে রয়েছে। যেই রিমোট আনতে যাবে সোফার দিকে এগোচ্ছে, অমনি কার্পেটটা পা পিছলে নিজের কন্ট্রোল হারিয়ে আমার উপর পড়ে। আমি সরে যেতে চাচ্ছিলাম, কিন্তু পারি নাই। আমিও কন্ট্রোল হারিয়ে সোফার উপরে পড়ে যাই, আর নওশিন আমার উপরে পড়ে। ওর গোলাপি ঠোঁট আমার ঠোঁটের সামান্য একটু দূরে। একটা আলাদা ফিলিংস, মনে হয় যেন কোনো স্বর্গীয় অনুভূতি। আমাদের 2 জনের চোখ স্থির হয়ে গেছে, একজন আরেকজনকে অপলকভাবে দেখছি। কতক্ষণ তাকিয়েছিলাম জানি না। নওশিনের ঠোঁট কাঁপছে, আর আমার ঠোঁটের দিকে একটু একটু করে এগিয়ে নিয়ে আসছে। আমার ওকে বাধা দেওয়ার ক্ষমতা নেই। আমিও হারিয়ে গিয়েছি নওশিনের মধ্যে। যখন নওশিন আমার ঠোঁটের সাথে ঠোঁট স্পর্শ করবে, তখনই আমার ফোনের রিংটোন বেজে উঠল। তখনই আমরা 2 জন বাস্তবে ফিরে আসি। নওশিন ধরপড়িয়ে আমার উপর থেকে উঠে পড়ে, আর আমি তো ভয়ে শেষ। সেদিন ওড়না না ধরেও থাপ্পড় খেয়েছি, আজ তো মেরেই ফেলবে। আমি ভয়ে ভয়ে গালে হাত দিয়ে বাইরে চলে গেলাম ফোনে কথা বলতে। ফোনে দেখি সামিয়া কল দিয়েছে। তোর মাফটা বলতো, তোর জন্য একটা শার্ট আর একটা জিন্স কিনবো। বাড়ি থেকে আসার সময় মনে ছিল না, বল। আমার মাফ। হ্যাঁ, তোর মাপ, কিন্তু তোর কণ্ঠ এমন লাগছে কেন? কি হয়েছে? কোনো সমস্যা? না না, কোনো প্রবলেম নেই। আন যে কোনো এক মাপের। এদিকে আমি ভিতরে গিয়ে দেখি নওশিন এখনো সোফায় বসে আছে। লজ্জায় মুখ লাল হয়ে গিয়েছে। নিচের দিকে তাকিয়ে কি যেন ভাবছে, আর মিটিমিটি হাসছে। আমার আসার শব্দ পেয়ে আমার দিকে তাকালো। আমাকে ভিতরে আসতে দেখে দৌড়ে নিজের রুমে চলে গেল। আমি তো আশ্চর্য, এত বড় কাণ্ড হয়ে গেল, কিন্তু আমাকে কিছুই বলল না।
আমি আজকের ঘটনা যতটা সম্ভব ভুলে যাওয়ার চেষ্টা করছি, ততই নওশিনের কাজল কালো চোখ, গোলাপি ঠোঁট দুইটা চোখের সামনে ভেসে উঠছে। সন্ধ্যার দিকে চাচি আর সামিয়া শপিং করে ফেলল। সারাদিনে নওশিন 2-1বার নিচে এসেছিল, কিন্তু লজ্জায় আমার দিকে তাকাতে পারি নাই। যার জন্য নিচে এসেছিল সেটাই করে আবার উপরে চলে গেল। চাচি বাড়ি এসে নওশিনকে ডাকলো। নওশিন নিচে এলো। এখনো ওর মুখ লজ্জায় লাল হয়ে রয়েছে। আমিও ছিলাম। সামিয়া নওশিনের জন্য আনা সকল শপিং দেখাচ্ছিল, কিন্তু নওশিন শপিং দেখা বাদ দিয়ে আর চোখে আমাকে দেখছিল। আমার চোখের উপর ওর চোখ পড়তেই আবার চোখ ফিরিয়ে নিচ্ছে। এই জিনিসটা সামিয়া খেয়াল করছিল। সবার শপিং সবাইকে বুঝিয়ে দিল, তারপর যে যার রুমে চলে গেল। আমিও একটু বই নিয়ে বসলাম। আজকে নওশিনকে খেতে ডাকলো না, সামিয়া ডাকে গেল। খাওয়ার সময় নওশিন মাথা নিচু করে খাচ্ছিল। খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। পরদিন আবার ভার্সিটি গেলাম। এখন আর ড্রাইভার যায় না, আমি গাড়ি চালাই, আর পাশে নওশিন বসে। পেছনে সামিয়া মুখ গোমড়া করে বসে থাকে। ভার্সিটিতে এসে গাড়ি থেকে নেমে ক্লাসের দিকে যাচ্ছিলাম, তখনই একটি মেয়ে এসে, হাই, আমি নিতু, ফার্স্ট ইয়ার। আমি ইমরান, অনার্স 3rd ইয়ার। আপনাকে একটা কথা বলার ছিল, যদি কিছু মনে না করেন। না, মনে করার কি আছে, বলতে পারেন। মানে আপনাকে আমার খুব ভালো লাগে, মানে পছন্দ করি। কিন্তু কিভাবে? আপনাকে তো এই প্রথম দেখছি। আমি আপনাকে সেই প্রথম দিন থেকেই দেখি। ঠাস ঠাস করে 2টা মারল। আরে আমাকে না, নিতু নামের ওই মেয়েটিকে। ওই, তোর সাহস কম না, তুই ইমরানকে পছন্দ করিস? তোকে তো আসামি। নওশিন এই বলে নিতুকে আর একটা থাপ্পড় দিতে যাবে, আমি নওশিনকে আটকাই, কারণ 2টা দিয়েছে। এতেই ফর্সা গা লাল হয়ে গেছে। আরে কি করছেন? ও তো ব্যথা পাবে। তুই চুপ কর, তোকে পরে দেখেছি অন্য মেয়ের সাথে কথা বলা। আমি নিতুকে ইশারা করে চলে যেতে বললাম। নিতু চলে গেল। এই মেয়ে, তোকে যদি আর ইমরানের আশেপাশে দেখি তোকে খুন করে ফেলবো। তারপর আমার দিকে তাকিয়ে মেয়েদের সাথে কথা বলতে ভালো লাগে, তাই না? আমার কলার ধরে তুই করে বলছে। না মানে, নিতুই তো কথা বলতে এসেছিল। বাহ, মেয়েটার নামও জানো দেখছি না? না, ওই বলেছিল। আর তুই ওর হাত ধরলি কেন? আমি ধরি নাই, ও নিজেই ধরেছিল। ধরেছিলি যখন, তুই মানা করলি না কেন? না মানে, তোকে যদি আর কোনো মেয়ের সাথে কথা বলতে বা তাকাতে দেখেছি তাহলে তোর কপালে শুনি আছে। তারপর রাগে হনহন করে গাড়ি নিয়ে বাড়ি চলে গেল। আমি আর নওশিন পিছন থেকে অনেকবার ডাকছি, কিন্তু শোনাই নাই। আমারও আর কোনো উপায় ছিল না দেখে রিক্সা নিয়ে বাড়িতে চলে এলাম। আজও ক্লাস করা হলো না। কি রে, কি বুঝলি? মানে কি বুঝবো? কি বুঝবো মানে? তোকে নৌশিন ভালোবেসে, এটাই। ও আমাকে ভালোবাসে, এটা তুই এত শিওর কিভাবে? কারণ একটা মেয়ে তার সব কিছু ভাগ দিতে পারবে, কিন্তু ভালোবাসা না। বুদ্ধি বুদ্ধু। কিন্তু নওশিন যে আমাকে ভালোবাসে কোনোদিন তো বলে নাই। মেয়েরা সব কথা বলে না, বুঝে নিতে হয়। আমরা কথা বলতে বলতে বাড়ি চলে এলাম। কলিং বেল বাজতেই চাচি দরজা খুলে দিল। চাচি আমাকে দেখে জিজ্ঞেস করলো, কি রে তোরা এখন এলি? কিছুক্ষণ আগে নওশিন এলো, দেখে মনে হলো অনেক রেগে আছে। কিছু কি হয়েছে ভার্সিটিতে? না চাচি, শুধু ওর বান্ধবীদের সাথে ঝগড়া হয়েছে তাই। ও, এই ব্যাপার। সে ভার্সিটি থেকে এসে ঘরের দরজা বন্ধ করেছে, তো করেছেই, আর খুলছে না। তোরা গিয়ে দেখ না বাবা। আচ্ছা মা, যাচ্ছি। তারপর আমরা উপরে চলে গেলাম। তখন সামিয়া বলল, তুই যা, গিয়ে ওর রাগ ভাঙিয়ে আয়। তা আমি কিভাবে? আমি পারবো না। ও রাগ করেছে কার জন্য? কার জন্য? তোর জন্য। আর ওর রাগ ভাঙানোর দায়িত্ব ও তোর। যা। আমাকে সামিয়া ধাক্কা মেরে আমি নওশিনের রুমের দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে। সাহস পাচ্ছি না কি করব, ডাকবো কিনা। নিজের বুকে থুতু দিয়ে ডাক দিলাম, নওশিন প্লিজ দরজা খুলেন। আমি মনে হয় ওকে আপনি করে বলে অনেক বড় ভুল করেছি। কোনো কিছু না বলে কি যেন একটা জোরে দরজায় মেরেছে। আমি কিছুক্ষণ পর আবার ডাক দিলাম, কোনো সাড়া শব্দ পেলাম না। আচ্ছা, আমি ফ্রেশ হতে গেলাম। আমি এই বলে দরজার এক সাইডে গিয়ে দাঁড়ালাম। কিছুক্ষণ পর দরজা খোলার আওয়াজ পেলাম। দেখলাম নওশিন দরজা থেকে মুখ বাড়িয়ে কাকে যেন খুঁজছে, মনে হয় আমাকে। হঠাৎ আমি এক লাফে ওর সামনে গিয়ে দাঁড়ালাম। দেখলাম ওর চোখ লাল হয়ে আছে, এতক্ষণ কান্না করেছে। আমাকে দেখে ওর রুমে নিয়ে গিয়ে আবার দরজা দিয়ে দিল। তারপর নওশিন ওর খাটে গিয়ে বসলাম, আর আমি একটা চেয়ার টেনে বসলাম। নওশিন এখনো ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। প্রায় আধা ঘন্টা হয়ে গেছে আমি বসে রয়েছি।
আরও কান্না দেখছি। যদি কিছু বলি তাহলে আমার অবস্থা খারাপ করে দিবে। এবার একটু সাহস করেই বললাম, আরে কাঁদছেন কেন? এই সামান্য ব্যাপার নিয়ে কেউ কান্না করে? এই তুই চুপ করবি? তোর কি হ্যাঁ? তোর তো মেয়েদের সাথে ফস্তি নস্তি করতে ভালো লাগে। জানো আজ যখন নিতু তোমার হাত ধরেছিল আমার তখন কত কষ্ট হয়েছিল। আপনার কেন কষ্ট হয়েছে? কারণ আছে। কারণ কি? কারণ আমি তো আমি কি? কিছু না, যাও তো। আচ্ছা আমি গেলাম। একটু শোনো জি বলেন। প্লিজ, আমাকে তুমি করে বলো। আচ্ছা চেষ্টা করব। এখন যাই? চেষ্টা না, বলতেই হবে, না হলে আমার ঘর থেকে যেতে দেবো না। আচ্ছা বলবো। তারপর আমি নওশিনের রুম থেকে বেরিয়ে এলাম। এবার আমি পুরোপুরি নিশ্চিত যে নওশিন আমাকে ভালোবাসে, আমিও ওকে ভালোবেসে ফেলেছি। সামনের 17 তারিখ নওশিনের জন্মদিন। ভাবছি ওই দিন ওকে প্রপোজ করব। এইভাবে কেটে গেল 8 দিন। এই 8 দিন আমি ভালোভাবে বুঝে গিয়েছি নওশিন আমাকে কতটা ভালোবাসে, আর সামিয়া ও আমাদের বিষয় জানে, তাই মজা করে মাঝে মাঝে আমাকে দুলাভাই ডাকে। আজ 17 তারিখ, নওশিনের জন্মদিন। অনেক মেহমান আসছে, পুরো বাড়ি সাজিয়েছে, সব দায়িত্ব আমার উপর। নওশিনের বান্ধবী কাজিনরা সবাই চলে এসেছে। আমি তারিকুলকে ইনভাইট করলাম, আসে নাই কমিশনারের ভয়ে। আমি ড্রয়িং রুমে বসে বিভিন্ন সাজানো দেখছি, কোথাও কোনো কম পড়লো না তো। তখন দেখলাম নওশিন ওপর থেকে নিচে নামছে। ওকে অপরূপ সুন্দর লাগছে, যা ভাষায় প্রকাশ করতে পারবো না। তখন দেখলাম নওশিনকে এক কাজিন নামে আয়ন নওশিনের কাছে গেল। নওশিনের সাথে হেসে হেসে কথা বলছে, আর আয়ান কথায় কথায় নওশিনের শরীরে স্পর্শ করার চেষ্টা করছিল। এক পর্যায়ে দেখলাম নওশিনকে হাত ধরে উপরে নিয়ে গেল। আমিও ওদের পেছনে গেলাম। দেখি আয়ান নওশিনকে দেওয়ালে 2 হাত চেপে ধরে রয়েছে আর কিস করতে যাচ্ছে। নওশিন যথাসম্ভব চেষ্টা করছে নিজেকে ছাড়ানোর জন্য, কিন্তু আয়ানের শক্তির কাছে পারছে না। আমি আর নিজেকে ঠিক রাখতে না পেরে দৌড়ে গিয়ে দিলাম এক লাথি। আয়ান ছিটকে গিয়ে পড়ল কিছু দূরে। আমি আয়ানকে ইচ্ছে মতো মারতে লাগলাম। তখন কে যেন আমাকে জোরে একটা থাপ্পড় দিয়েছে। তোকে দেখতে পুরো আমি অবাক। সে আর কেউ নয়, সে হলো ছোট লোকের বাচ্চা, তোর সাহস কিভাবে হয় ওকে মারার? ছোট লোক কোথাকার? তোকে এই জন্য আমাদের বাড়িতে থাকতে দিয়েছি? ছোট লোক একটা, যা আমার সামনে থেকে। আমি নওশিনের এই আচরণে কিছু বলা ভাষা হারিয়ে ফেলেছি। এর মধ্যে সামিয়া আর নওশিনের কিছু বান্ধবীরা এখানে এসেছে। আমি কিছু বললাম না, মাথা নিচু করে চলে এলাম নিজের রুমে। আর ভাবছি, হায়রে ভালোবাসা, এতদিন একটা ছলনাময়ীকে ভালোবেসেছিলাম, কি দোষ করেছিলাম? শুধু ভালোবেসেই তো ছিলাম। এখন ইচ্ছে করছে চিৎকার করে কাঁদতে, কিন্তু ছেলেদের কাঁদলে চলে না। আমি রুমে বসে নওশিনের কথা ভাবছি, তখন সামিয়া আর আকাশ দরজা ধাক্কাচ্ছিল। আমি কোনো কথা বলি নাই। কিছুক্ষণ ডাকাডাকি করার পর চলে গেল। আর ওদিকে নওশিন কেক কাটার সময় আমাকে খুঁজছিল, আমাকে দেখছে না। তখন ভাবছে, আমি রাগের মাথায় কি করলাম? আয়ান আমার সাথে খারাপ কাজ করতে চেয়েছিল, আমার উচিত ছিল আয়ানকে মারা, আর ইমরান তো ওকে মেরে ঠিকই করেছে, আর আমি কিনা ওকে হাত দিয়ে মেরেছি? কি করে পারলাম? এটা তো লোকজনের ভেতরে সব গুলিয়ে ফেলেছি। আয়নের রাগ আমি ইমরানের উপরে নিয়েছি। ইমরান তো এখন আমাকে ভুল বুঝবে। এইসব নওশিন ভাবছে আর ভিতরের মাঝে আমাকে খুঁজছে। নওশিন কেক কেটে সেখানে আর না দাঁড়িয়ে দৌড়ে তার রুমে চলে যায়। সবাই ওর এই কাণ্ড দেখে অবাক। নওশিন রুমে গিয়ে কান্না করতে থাকে, চিৎকার করে এক পর্যায়ে কান্না করতে করতে ঘুমিয়ে পড়ে। আমিও কখন ঘুমিয়ে পড়ি মনে নেই। সকালে ঘুম থেকে উঠে দেখি অনেক বেলা হয়ে গিয়েছে। মনে হয় ডেকেছিল, কিন্তু আমি শুনিনি। আমি ফ্রেশ হয়ে নিচে এলাম, দেখি নওশিনের কাজিন আর আয়ানও আছে। দেখলাম আয়ান আমার দিকে তাকাচ্ছে আর শয়তানি হাসি দিচ্ছে। বুঝলাম কাল রাতের ঘটনার জন্য। নিচে গেলাম, চাচা জিজ্ঞেস করলো, কাল কেক কাটার সময় কোথায় ছিলি? চাচা কাল একটু শরীর খারাপ লাগছিল, তাই রুমে গিয়ে রেস্ট নিচ্ছিলাম। ডাক্তার দেখিয়েছিস? না। চল নাস্তা করে আমার সাথে ডাক্তারের কাছে যাবি। আরে চাচা লাগবে না, এখন ঠিক আছি। সত্যি তো? জি চাচা। চাচা আমার সাথে কিছুক্ষণ কথা বলে চলে গেলেন অফিসে। কিন্তু এতক্ষণে নিচে ছিলাম, কিন্তু কোথাও নওশিনকে দেখতে পেলাম না। আমার বেহায়া মনটা শুধু নওশিনকেই খুঁজতেছে। তারপর সেখান থেকে ছাদে চলে গেলাম। ছাদে বসে সিগারেট খাচ্ছে, তখন কে যেন পেছন থেকে আমার কাঁধে হাত রাখলো। পেছন ফিরে দেখি নওশিন। ওকে দেখে কাল রাতের ঘটনা সব আমার মনে পড়ে গেল। এক ছটকায় ওর হাত ছাড়িয়ে দিলাম, সাথে সাথে আমাকে ওর সর্বশক্তি দিয়ে জড়িয়ে ধরলো আর বলছে, আমাকে মাফ করে দাও, আমি ভুল করে তোমাকে মেরেছি, আমার তখন মাথা ঠিক ছিল না। আমাকে ছাড়ো। প্লিজ আমাকে মাফ করে দাও, আমি তোমাকে ভালোবাসি, প্লিজ।
ভালোবাসা। যদি তুমি এই অভিনয়টা সিনেমা বা নাটকে করতে তাহলে অনেক বড় অ্যাওয়ার্ড পেতে। আফসোস আমার কাছে কোনো অ্যাওয়ার্ড নেই, শুধু ভালোবাসা ছিল, সেটাও আর নেই। আমি নওশিনকে জোর করে ছাড়িয়ে দিয়ে নিচে চলে এলাম। নওশিন ছাদে বসে কাঁদছিল। কাঁদুক, আমার কি। কাল সারা রাত ধরে কাঁদার কারণে নওশিনের চোখ ফুলে গিয়েছে, লাল হয়ে গিয়েছে, একটা বিবৃতিকর চেহারা। আমিও নিচে চলে এলাম। আমি আসার পর আয়ান দেখলাম ছাদের দিকে গেল। প্রায় 5 মিনিট পর আবার নিচে এলো, কিন্তু ওর 2 গালে হাত দিয়ে রয়েছে। কি রে, তুই মুখে হাত দিয়ে আছিস কেন? না, এমনি। না, কিছু হয়েছে? তুই ছাদে গেলি স্বাভাবিকভাবে, কিন্তু এখন কি হয়েছে? এক প্রকার জোর করে আয়ান হাত ছাড়িয়ে নিল। ভাই কি বলবো, গাল পুরা ফুলে গিয়েছে, 2 গালে 5 আঙুলের দাগ পড়ে রয়েছে। সবাই এইটা দেখে তো অবাক। কি রে, তোর এই অবস্থা কি করে হয়েছে? কে মেরেছে তোকে? নওশিন। আমার আয়ানের অবস্থা দেখে তো খুব হাসি পাচ্ছিল। স্বামীও হাসছিল মুখ টিপে, কিন্তু আর ধরে রাখতে না পেরে সবার সামনে জোরে হেসে দিল। আমি আর সেখানে থাকলাম না। আজ কোনো কিছু ভালো লাগছে না, তাই চলে গেলাম তারিকুলের সাথে আড্ডা দিতে। আর নওশিনকে নিচে নেমে আমাকে খুঁজতেছিল, কোথায় দেখতে না পেয়ে আমাকে ফোন দিয়েছিল, কিন্তু আমি রিসিভ করি নাই। তারপর ফোন সাইলেন্ট করে রেখে দিলাম। সারাদিন আমি তারিকুলের সাথে ছিলাম। দুপুরে একটা রেস্টুরেন্টে খেয়ে সন্ধ্যার দিকে বাসায় ফিরলাম। কলিং বেল বাজালাম, তখন চাচি দরজা খুলে দিল। কি ব্যাপার, এতক্ষণ কোথায় ছিল? আর আমাদের ফোন কেন ধরিস নাই? আসলে চাচি, ফোন সাইলেন্ট করা ছিল। দেখ, তোকে কতবার ফোন দিয়েছি। ফোন বের করে দেখি 173টা মিসড কল। আন্টি দিয়েছে 10টা আর সামিয়া 25টা, বাকিগুলো নওশিন দিয়েছে। সরি, আন্টি পুরনো এক বন্ধুর সাথে দেখা হয়েছিল, তার সাথে আড্ডা দিতে দিতে দেরি হয়ে গিয়েছে। আচ্ছা, যে আমি আমার রুমে যাচ্ছি, তখন নওশিন আমার হাত হ্যাচকা টান মেরে নিয়ে যায় ওর রুমে, গিয়ে দরজা বন্ধ করে দেয়। তারপরে সে আমাকে জড়িয়ে ধরে। এতক্ষণ কোথায় ছিলে? এতবার ফোন দিয়েছি, ফোন কেন ধরো নাই? ছাড়ো আমাকে, আমি কারো ফোন রিসিভ করার দায় নিয়ে বসি নাই। ছাড়ো, আমার কাজ আছে। তুমি এখনো আমাকে ক্ষমা করতে পারো নাই? প্লিজ আমাকে মাফ করে দাও। আমি তো আর কোনোদিন আঘাত করব না, কখনো কষ্ট দেব না। বাহ, আপনি খুব ভালো নিখুঁত অভিনয় করতে পারেন, কিন্তু তোমার এই অভিনয়ের কারণে আমি নিজেকে তো আর কষ্ট দিতে পারবো না। আমি নওশিনকে জোর করে ছাড়িয়ে চলে এলাম। আর নওশিন ফ্লোরে বসে কান্না করছে আর বলছে, ইমরান, আমি তোমাকে ভালোবাসি, নিজের থেকেও বেশি ভালোবাসি। আমি সেদিকে কান্না দিয়ে আমার রুমে চলে এলাম। একটা সিগারেট ধরিয়ে ব্যালকনিতে বসে টানছিলাম আর নওশিনের কথা ভাবছিলাম। ভাবছি নওশিন কি আমাকে সত্যি ভালোবাসে নাকি নাটক করছে, এসব ভাবছিলাম আর সিগারেট টানছিলাম। হাই, ভালো আছেন? কে কে? ও রাজিয়া তুমি? আমি কেন? আসতে মানা? না, মানা নাই, কিন্তু অসময়। তুমি এখানে একা একা বসে আছো, তাই এলাম। এখন একাকিত্বই আমার বন্ধু, তাই একা থাকতে ভালো লাগে। কিছুক্ষণ রাজিয়ার সাথে গল্প করলাম। ওর সাথে কথা বলে যা বুঝলাম, রাজিয়া আমাকে কিছুটা লাইক করে। কিছুক্ষণ পর সামিয়া খেতে ডাকলো। আমাকে আর রাজিয়াকে গল্প করতে দেখে কিছুটা অবাক হলো। আয়, তোদের খেতে ডাকছে। আচ্ছা যা, আমি আর ইমরান আসছি। তোকে নিচে ডাকছে, আমার সাথে আয়। আচ্ছা চলো। কই, কে ডেকেছে আমাকে? আরে, তোকে এমনিই বললাম, কারণ রাজিয়ার স্বভাব ভালো না। তারপর আমরা সবাই মিলে খেতে বসলাম। আমার পাশে রাজিয়া বসলো, কিন্তু এখনো নওশিন আসলোই না। কিছুক্ষণ পর নওশিন আসলো। আমার পাশে রাজিয়াকে বসা দেখে অনেক রেগে গেল, কিন্তু কাউকে কিছু বলতে পারছে না, নিজের হাত মোচড়াচ্ছে। কি রে নওশিন, দাঁড়িয়ে রয়েছিস কেন? খেতে বস। বসছি। তারপর সবাই মিলে খাচ্ছিলাম আর এক পর্যায়ে আমার গলায় ভাত আটকে গেল, কাশি উঠল। আর তখন রাজিয়া আমাকে জল খাইয়ে দিল আর মাথায় হাত চাপের দিল। এইটা থেকে নওশিন খাওয়া দাওয়া থেকে উঠে দাঁড়ালো। নওশিন, তুই উঠলি কেন? খাওয়া তো শেষ হয় নাই। আমার পেট ভরে গেছে, তুই তোর মতো খা। আমার দিকে অভিমান জড়িত রেগে তাকিয়ে বলল। নওশিন চলে গেল। তারপর সবাই খাওয়া দাওয়া করে যে যার রুমে চলে গেল। আর আয়ান আজ নওশিনের হাতে থাপ্পড় খাওয়ার পর দেখতেই পায় নাই। স্বামীর কাছে শুনেছি বাড়িতে চলে গিয়েছে। আমি রুমে গিয়ে বাবা মার সাথে কিছুক্ষণ কথা বলে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ভার্সিটির জন্য বের হলাম। নওশিনকে ড্রাইভার আমাদের সাথে আনতে মানা করেছিল, কিন্তু আমি জোর করে নিয়ে এসেছি। নওশিন দেখলাম একটু কষ্ট পেয়েছে। তারপর আমরা ভার্সিটিতে আসলাম। রাজীব এখনও আমার সাথে কোনো খারাপ কিছু করে না, এমনকি অন্য ছেলে মেয়েদের সাথেও না।
নওশিন ওর বন্ধুদের কাছে চলে গেল, আর আমি আর সামিয়া ক্যান্টিনে গেলাম। গিয়ে দেখি আকাশ রয়েছে। আমাকে দেখে আকাশ বলল, ভাই তোর সাথে একটু কথা আছে। কি কথা বলো? এখানে না, একটু ওই দিকে চল। কেন? আমার সামনে বলতে সমস্যা কি? সমস্যা আছে, একটা জরুরি কথা। যা বল, দরকার নেই তোর কথা শোনার। আকাশ আমাকে এক সাইডে নিয়ে বলল, ভাই আমার না সামিয়াকে ভালো লাগে, তুই একটু রিলেশন করিয়ে দে। তুই গিয়ে প্রপোজ করে দে। কিন্তু ভাই ও যদি কোনো রিয়াক্ট করে? আরে না, সামিয়াও তোকে পছন্দ করে। সত্যি পছন্দ করে? তাহলে প্রপোজ করে দিই। তারপর আকাশ গিয়ে সামিয়াকে প্রপোজ করলো কলম দিয়ে। আমি দূর থেকে দেখলাম সামিয়া কি জানি বলল, তারপর জড়িয়ে ধরলো আকাশকে। তারপর আমি ওদের কাছে গেলাম। এটা একটা ভার্সিটি, রোম্যান্স অন্য কোথাও কইরো। এখন আমার ট্রিট কি? কিসের ট্রিট? তোমাদের নেটিং করিয়ে দিলাম। আচ্ছা পরে দেব। আমি আর আকাশ একটু ঘুরতে গেলাম। ওরা দুইজন চলে গেল ঘুরতে। আমি আর নওশিন সব ক্লাস করে বাড়ি আসলাম। বাড়িতে আসার সময় নওশিন এক প্রকার জোর করে আমাকে পেছনে ওর পাশে বসালো। আমিও আর না করি নাই। বাড়িতে গিয়ে দেখি রাজিয়া সোফায় বসে টিভি দেখছে। আমাকে দেখে, আরে ইমরান এসেছো? তোমার জন্যই অপেক্ষা করছিলাম। কি কথা বলবে? এখন না, পরে বলবো। তুমি ফ্রেশ হয়ে নাস্তা করে নাও। আমাকে হাত ধরে টেনে নিয়ে যাচ্ছিল। এটা মনে হয় নওশিন আরো কষ্ট পেয়েছে। দেখলাম ওর চোখে জল টলমল করছে। নওশিন দৌড়ে গিয়ে ওর রুমে চলে যায়। আমিও এক ঝটকায় রাজিয়ার হাত ছাড়িয়ে নিই। আমি এখন নওশিনের রুমের সামনে দাঁড়িয়ে রয়েছি। ভাবছি ওকে ডাকবো কি ডাকবো না। ভাবলাম নওশিন তো আমাকে ভালোবাসে, তাহলে আমার উচিত ওকে মেনে ক্ষমা করে দেওয়া। হ্যাঁ, এটাই ঠিক হবে। আমি নওশিনকে অনেকবার ডাকলাম, কিন্তু কিছু বললো না। শুধু ঘর থেকে ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্নার আওয়াজ পেলাম। আমি এক পর্যায়ে ব্যর্থ হয়ে চলে এলাম। ফ্রেশ হয়ে ছাদে গেলাম। এর মধ্যে সামিয়াও চলে এসেছে। আমি ছাদে দাঁড়িয়ে নওশিনের কথা ভাবছি, ওকে গিয়ে আবার ডাকবো। যেই ভাবা সেই কাজ। নওশিনের রুমে গেলাম, দেখলাম নওশিন নিচে আসছে। আমি গিয়ে আচমকা ওর হাত ধরে টেনে নিয়ে দেওয়ালের সাথে চেপে ধরলাম। আবার এই রকম কাজ থেকে কিছুটা ভড়কে যায় নওশিন। আবার বিশ্বাস করতে পারছে না যে আমি সত্যি ওর হাত ধরে টেনে নিয়ে এসেছি। ভাবছে আমি তো ওকে ভালোবাসি না। নওশিন আবার অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আমি একটা তুড়ি দিয়ে বললাম, এটা কোনো ভ্রম নয়, সত্যি আমি। তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো? ভালোবাসো আমাকে? বাঁচতে পারি এক শর্তে, যদি রাজি থাকো তো। বলো, তোমাকে পাওয়ার জন্য সব করতে পারি। কি সত্য? সব মানবো। প্রথমত এইরকম টাইট ফিটিং শর্ট ড্রেস পরা যাবে না। বাড়িতে ভালো পোশাক পরবে আর সবসময় ওড়না রাখবে। ওড়না তো আমি পরি। কিন্তু সবসময় পরো না, সবসময় পরতে হবে। বাইরে গেলে বোরকা আর হিজাব পরতে হবে। তোমার জন্য সব কিছু করতে রাজি, শুধু আমাকে ভালোবাসবে। ঠিক আছে আমার মহারানী। তারপর নওশিনকে জড়িয়ে ধরলাম। নওশিন আমার বুকে মাথা রাখলো। দেখলাম কান্না করছে। কি হয়েছে, কাঁদছো কেন? কাঁদবো না। জানো আমি কতটা কষ্ট পেয়েছি এই কয়দিন? আমিও কি কম কষ্ট পেয়েছি? কথা দাও আর কোনোদিন কষ্ট দেবে না। আচ্ছা কথা দিলাম, আমার প্রেয়সীকে কোনোদিন কষ্ট দেব না। আবার বুক জড়িয়ে নিলাম। কতক্ষণ ছিলাম জানি না, হঠাৎ সামিয়ার ডাকে আমাদের চেতনা ফিরল। অনেক রোম্যান্স হয়েছে, এবার আপনারা দুজন নিচে চলুন। দয়া করে আপনাদেরকে নিচে রাখছে। তুই যা আপু, আমরা একটু পরে যাচ্ছি। না, তোদের আমার সাথে যাওয়া লাগবে না। তুই যাবি নাকি আকাশ আর তোর কথা চাচিকে বলবো? আমাকে ব্ল্যাকমেল করছিস? যা ভাগ, যাওয়া লাগবে না। আমি যাই, পরে আম্মু তখন জানতে চাইবে, তখন এটাই বলবো যে তার মেয়ে প্রেম করছে। আরে না না আপু, আমি যাচ্ছি তো। তারপর আমরা তিনজন নিচে আসি। চাচি আমাদের চা নাস্তা দেয়। রাজিয়া আমার পাশে বসতে চেয়েছিল, কিন্তু তার আগে নওশিন বসে পড়ে। রাজিয়া মন খারাপ করে অন্য পাশে বসে। তারপরে আমরা চা নাস্তা করে যে যার কাজে লেগে যাই। রাজিয়া মেহমান, তাই বসে বসে টিভি দেখছে। আমি নওশিন সামিয়া যে যার রুমে গিয়ে পড়তে বসলাম। আমি পড়তেছি, তখন নওশিন এলো আমার রুমে। তুমি এখানে কেন? কেন আসতে পারি না? আসতে পারো, কিন্তু পড়াশোনা বাদ দিয়ে কেন এসেছো? দেখতে এলাম আমার বাবুটা কি করে। দেখা হয়েছে, এবার গিয়ে পড়তে বসো। যেতে পারি, কিন্তু একটা জিনিস লাগবে। কি লাগবে? দাঁড়াও, আমি নিচ্ছি। আমার মাথা ধরে টেনে নিয়ে গেল ওর ঠোঁটের কাছে। তারপর মিলিয়ে দিল আমার ঠোঁট ওর ঠোঁটে। আমি ছাড়ানোর চেষ্টা করলাম, কিন্তু আমার চেষ্টা বৃথা গেল। আর উপায় না পেয়ে আমিও নওশিনকে শক্ত করে ধরলাম। প্রায় 5 মিনিট পর ছেড়ে দিলাম।
দুইজনেই হাঁপাচ্ছি। লজ্জায় নওশিন আমার দিকে তাকাতে পারছে না। তারপর নওশিন আমাকে ধাক্কা মেরে দৌড়ে চলে যায়। আমি ফার্স্ট টাইম কারোর ঠোঁটে ছোঁয়া পেলাম। তারপর কিছুক্ষণ পড়াশোনা করে নিচে গেলাম ডিনার করতে। চাচা চলে এসেছে। খাচ্ছি, তখন চাচা বলল, সামিয়া, ভাবছি তোর বিয়ে দেব। তোর কি কাউকে পছন্দ আছে নাকি? থাকলে বল, তার সাথে কথা বলি। বাবা, এত তাড়াতাড়ি বিয়ে আরো কিছুদিন পরে করি? এত তাড়াতাড়ি বিয়ে দেওয়ার কারণ আছে, তাই দেব। বল, কাউকে পছন্দ করিস কিনা? হ্যাঁ চাচা, করে তো। ভালো। কে সেই ছেলে আর কি করে? চাচা, ছেলেটা হলো আকাশ, আমাদের সাথে একই ভার্সিটিতে পড়ে। নওশিনের জন্মদিনে এসেছিল। ওই যে ফর্সা লম্বা ছেলেটা, ওই? জি চাচা। ছেলেটা অনেক ভদ্র আর সবাইকে সম্মান করে। আমারও অনেক পছন্দ হয়েছে। ফোন নাম্বার দে, কথা বলে ওদের বাড়ির সাথে। আমি ফোন নম্বর দিলাম। সামিয়ার বিয়ের কথা শুনে অনেক লজ্জা পেয়েছে। বাবা বললে না তো এত তাড়াতাড়ি আপুর বিয়ে দেবে কেন? তারপর আঙ্কেল যা বলল তা শুনে আমার আর নওশিন দুইজনের পায়ের নিচ থেকে মাটি সরে গেল। শুধু তোর আপুর না, তোর বিয়েও দেব। চাচার কথা শুনে আমরা সবাই অবাক হয়ে যাই। বাবা মজা করো না। আরে মজা করছি না, আমার এক বন্ধুর ছেলের তোকে পছন্দ হয়েছে। সে আমেরিকা থাকে, এখন দেশে এসেছে, আর এখন তোকে বিয়ে করে একেবারে বিদেশ যাবে। তাই বলছিল, বাড়িতে বড় মেয়ে থাকতে ছোট মেয়ের বিয়ে কি করে দিই। চাচা, এই কথায় আমি বাকরুদ্ধ হয়ে পড়ি। আমার এখানে কি বলা উচিত আমি নিজেও বুঝতে পারছি না। হয়তো কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছি। নওশিনেরই একই অবস্থা। মেয়েটার এত তাড়াতাড়ি বিয়ে দিবে? আর কিছুদিন পরে দিলে হতো না? আরে বুঝিস না, ছেলে অনেক ভালো, বিদেশে বড় চাকরি করে। তুই কি বলিস ইমরান? হ্যাঁ হ্যাঁ চাচা, ভালো। আচ্ছা, কালকেই আকাশের বাড়িতে যাব বিয়ের আলাপ করতে, তারপর নওশিনের বিয়ে। নওশিন আর কিছু না খেয়ে রুমে চলে গেল। আমি আর কিছু খেতে পারলাম না। কিন্তু নওশিনের বিয়ের কথা শুনে সব থেকে বেশি খুশি হয়েছে রাজিয়া, যা তার মুখ দেখে বোঝা যাচ্ছিল। আমি কিছু ভাবতে পারছি না কি থেকে কি হয়ে গেল। আমি এইসব ভাবছি, তখন আমার রুমে নওশিন এসেই আমাকে জড়িয়ে ধরে খেতে দেয় আর বলে, আমি তোমাকে ছাড়া আর কাউকে বিয়ে করব না। আমি শুধু তোমাকে ভালোবাসি। প্লিজ কিছু করো। তুমি কান্না করো না, দেখছি আমি কি করতে পারি। আমি কিচ্ছু জানি না, না হলে আমি বাবাকে গিয়ে বলবো আমরা একে অপরকে ভালোবাসি। না না, এমন করো না, তাহলে চাচা কষ্ট পাবে। তুমি বাবার কষ্ট দেখলে, আমার কষ্ট দেখলে না। আচ্ছা তুমি শান্ত হও, আমি যেভাবে হোক বিয়ে আটকাবো। নওশিনকে এইসব বলে ঘরে পাঠালাম। আমি এসব ভাবছি, কি থেকে কি করব, এইসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে ফ্রেশ হয়ে সবাই মিলে আকাশদের বাড়িতে গেলাম। সামিয়ার বিয়ের আর মাত্র 3 দিন পর, তার 7 দিন পর নওশিনের বিয়ে। টেনশনে মাথা কাজ করছে না। এইভাবে কেটে গেল আরও একদিন। বাড়ি সুন্দর করে সাজানো হয়েছে, অনেক মেহমান আসছে। আমার বাবা মাও আসার কথা, কিন্তু নওশিন মুখ ভার করে রেখেছে। আমি ঠিক বুঝতে পারছি না ও কতটা কষ্ট হচ্ছে। একটু পর একটা লোক আর তার ছেলে আসলো। তারা দুইজন চাচার কাছে গেল, কিছুক্ষণ কথা বলল, তারপর আমাকে ডাকলো। আমাকে তাদের সাথে পরিচয় করিয়ে দিয়ে বলে, এই হলো আমাদের নাজিমের ছেলে ইমরান। ও, এই নাজিমের ছেলে। তোমার বাবা মা কেমন আছে? জি আঙ্কেল, ভালো। আর এই হলো মুখলেস। আমি তোর বাবা আর মুখলেস খুব ভালো বন্ধু ছিলাম। আর এ হলো মুখলেসের ছেলে জিসান, এর সাথেই নওশিনের বিয়ে দেব। হাই, আমি জিসান। ইউ ইমরান, রাইট? হারামজাদা একটু আগে আমার নাম বলছে, আর এখন এমন ভাব দেখাচ্ছে অনেক আগে থেকে জানে। হ্যাঁ, তুমি কি করে জানলে? আমি ছোটবেলা থেকে ইন্টেলিজেন্ট। আমার সাথে থাকো, তুমিও হবে। তারপর জিশানের সাথে কিছুক্ষণ কথা বললাম। আমার জিশানকে দেখে মনে হচ্ছে বলদ সদর টাইপের। কিছুক্ষণ পর আমার বাবা এলো। আমি দৌড়ে তার কাছে গেলাম। বাবা, তুমি একা কেন? মা আসে নাই? মা কোথায়? না, তোর মা বলেছে একেবারে আমজাদের ছোট মেয়ের বিয়ের দিন আসবে। বাবার সাথে কিছুক্ষণ কথা বলার পর আমজাদ চাচা এলো। তারপর বাবার আমজাদ চাচা মিলে আড্ডা দিচ্ছিল, আর আমি বিয়ে বাড়ি দেখাশোনা করছিলাম। আমি ডেকোরেটরে সারা কথা বলছিলাম, তখন নওশিন আমার হাত ধরে টেনে নিয়ে তার ঘরে গেল। তারপর আমাকে ধাক্কা দিয়ে খাটে ফেলে দিল। তারপর আমার উপরে চড়ে বসলো। কি তোর কি অবস্থা? আমার আর 7 দিন পরে বিয়ে, এই বিষয়ে তোর কোনো খেয়াল আছে? সব ব্যবস্থা করা হয়ে গেছে। সত্যি সব ব্যবস্থা করে ফেলেছ? এবার যেতে দাও, অনেক কাজ আছে। আচ্ছা তাহলে আমাকে একটা কিস দাও। না। নওশিনকে কপালে একটা চুমু দিয়ে চলে এলাম। সত্যি মেয়েটা আমাকে অনেক ভালোবাসেন। আমি নওশিনকে ঘর থেকে যাচ্ছিলাম। বাবা, আমাদের বন্ধুত্ব নষ্ট করিস না।
তাকিয়ে দেখি এই কথাটা বাবা আমাকে বলল। কি বাবা, কিসের বন্ধুত্ব নষ্ট করব না? তোমার কথা কিছুই বুঝতে পারছি না। আমি এখানে এসে সব শুনছি। দেখ বাবা, আমি চাই না আমাদের বন্ধুত্ব নষ্ট হয়। বাবা, আমি নওশিনকে ভালোবাসি আর নওশিন আমাকে ভালোবাসে। আমজাদ খুব ভালো মানুষ, আমাকে খুব ভালোবাসে, আর আমার এক কথাই তার বাড়িতে থাকতে দিয়েছে। তোকে কিন্তু অনেক বিশ্বাস করে, একেবারে নিজের ছেলের মতো। এখন বাকিটা তোর হাতে। শুধু আমজাদের কাছে আমার মাথা হেট করে দিস না। বাবা আমার হাত ধরে জড়িয়ে ধরে এই কথা বলেছিল। বাবা সেখান থেকে চলে যায়। আমি বাবার কথা শুনে, বাবা তো ঠিকই বলেছে, আমজাদ চাচা তো আমাকে নিজের ছেলের মতো ভালোবাসে। আমি কি করে তার পিঠে ছুরি মেরে তার মেয়েকে বিয়ে করি? আমার প্ল্যান ছিল সামিয়ার বিয়ের দিন মানে কাল নওশিনকে নিয়ে পালাবো, কিন্তু তার করব না। আমি চাই না আমার জন্য বাবা আর চাচার বন্ধুত্ব নষ্ট হোক। নয়তো আমি নওশিনকে অন্য কারো সাথে মেনে নিতে পারবো না, কিন্তু বুকে পাথর বেঁধে মেনে নিতে হবে, কারণ এটাই জীবন। কাল সামিয়ার বিয়ে, আজকে সবাই শপিং করতে গিয়েছে, নওশিন যায় নাই। এইভাবে কেটে গেল আরও একদিন। আজকে সামিয়ার বিয়ে, আমি নিজেকে ব্যস্ত রাখছি বিভিন্ন কাজে। শুনেছি ব্যস্ততার মানুষকে দুঃখ কষ্ট ভুলতে সাহায্য করে, কিন্তু কোথায় কি সব সময় আমার মুখের সামনে নওশিনের মায়াবী চেহারাটা ভেসে উঠছে। নওশিন আমার সাথে সারা দিন অনেকবার কথা বলতে চেয়েছে, কিন্তু আমি ইগনোর করেছি, হয়তো কিছুটা কষ্ট পেয়েছে। দেখতে দেখতে সামিয়ার বিয়ে হয়ে গেল, আর 7 দিন পর নওশিনের বিয়ে। সামিয়ার আকাশ রয়ে গেল, কারণ একেবারে নওশিনের বিয়ের পর সামিয়ার শ্বশুর বাড়ি যাবে। অনেক মেহমান রয়ে গেছে। বিয়ে বাড়ির কাজে সবাই ক্লান্ত, সবাই ঘুমিয়ে পড়লাম, খালি 2 জন বাদে, আর তারা হলো আমি আর নওশিন। আমার চোখে ঘুম নেই, নওশিন অন্য কারো হয়ে যাবে। আর নওশিনের চোখে ঘুম নেই, ভোরের দিকে ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে দেখি সবাই নিচে আলোচনা করছে, নওশিনকেও দেখলাম, কিন্তু ওকে দেখে বোঝা যাচ্ছিল ওর মন খারাপ। আমি তাদের কাছে গেলাম, সবাই বিয়ের শপিং নিয়ে আলোচনা করছিল, কিন্তু নওশিন বারবার আমাকে কি জানি বলতে চাচ্ছিল, কিন্তু আমি ওর দিকে কোনো কিছুতেই পাত্তা দিলাম না। সবাই মিলে শপিং করতে বের হলো, আমাকে জোর করে নিল, আমি যেতে চাইছিলাম না। তারপর গাড়ি চলতে লাগলো তার আপন গতিতে। আমি, নওশিন, সামিয়া, আকাশ আর রাজিয়া। আর নওশিনকে কিছু কাজিন এক গাড়িতে আর বাকিরা অন্য গাড়িতে। গাড়িতে যাওয়ার সময় অনেকবার নওশিন আমার সাথে কথা বলতে চেয়েছিল, কিন্তু আমি তাকে ইগনোর করি। তখন নওশিনের চোখ দিয়ে টলটল করছিল জল, করুণ দৃষ্টিতে আমার দিকে তাকিয়েছিল। সেদিন অনেক শপিং করে রাতে বাড়িতে ফিরলাম। আমি সোজা ছাদে চলে গেলাম। ছাদে গিয়ে সিগারেট টানছি, তখন পেছন থেকে, তুমি আমার সাথে এমন করছো কেন? কেন? ও কি করছে তোমার সাথে? আমাকে ইগনোর কেন করো? এই 2 দিন আমার সাথে একবারও কথা বলো নাই। জানো আমার কত কষ্ট হয়েছে। ভুলে যাও। মানে কি বলছো? বলছি যে আমাকে ভুলে যাও, আর তোমার বাবার ঠিক করা ছেলেকে বিয়ে করো। তোমার মাথা ঠিক আছে তো? তোমাকে ভুলে যেতে কেন বলছো? আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ছাড়া আর কাউকে বিয়ে করব না। দেখো, জেদ ধরো না। আমি চাই না আমাদের জন্য আমাদের বাবাদের বন্ধুত্ব নষ্ট হোক। তার চেয়ে ভালো তুমি আমাকে ভুলে যাও। তুমি শুধু বন্ধুত্ব দেখলে, আমার ভালোবাসার কি হবে? তুই জিসানকে বিয়ে করো, জিসান তোমাকে আমার চেয়ে বেশি সুখে রাখবে আর ভালোবাসবে। আমি কি তোমাকে ছাড়া আর অন্য কাউকে ভালোবাসতে পারবো? আমি আর কথা বলতে চাই না, তুমি আমাকে ভুলে যাও। এটা তোমার আর আমার দুজনের জন্য ভালো। আমি তোমাকে ভুলে গেলে তুমি আমাকে ভুলতে পারবে? জানি পারবে না, কারণ তুমি আমাকে ভালোবাসো। আমি তোমাকে ভালোবাসি না। আমার চোখের দিকে তাকিয়ে বলো। আমার নওশিন ওই মায়াবী চোখের দিকে তাকিয়ে আমার মিথ্যা বলার সাহস নেই। তাহলে ওই চোখের দিকে তাকিয়ে কিভাবে আমি ভালোবাসি না বলবো? আমি আর সেখানে না দাঁড়িয়ে নিচে চলে যাচ্ছি, আর নওশিন পিছন থেকে, কি হলো বলে যাও, এখন কেন পালিয়ে যাচ্ছ? কি হলো? নওশিন কান্না করতে করতে বলল। আমি স্বাভাবিকভাবে নিচে চলে এলাম, তারপর রুমে গিয়ে জল ছেড়ে দিয়ে কান্না করতে লাগলাম। আমার এই কান্না হয়তো কেউ শুনবে না, কিন্তু মনের ভিতরে চাপা কষ্টগুলো বেরিয়ে যাবে। অনেকক্ষণ পরে নিচে গেলাম, গিয়ে দেখি সবাইকে কি শপিং করেছি তাই দেখাচ্ছিল। একটু পর নওশিন হলো, চোখগুলো লাল ফুলে গিয়েছে। এটা দেখে চাচি জিজ্ঞেস করছে, কি হয়েছে? নওশিন বলল, চোখে ময়লা পড়েছিল, তাই চোখ ডলে এই অবস্থা। নওশিন বারবার তার মায়াবী দৃষ্টি দিয়ে আমার দিকে তাকাচ্ছিল। আমি সেখান থেকে উঠে যাই। বাবা ভালো করে আমার আর নওশিনের কষ্ট বুঝতে পারছিল। এভাবে কেটে গেল 7 দিন। আজ নওশিনের বিয়ে। এই 7 দিন প্রায় সবসময় নওশিন আমার সাথে কথা বলতে চেয়েছিল, কিন্তু আমি তাকে কাজের বাহানার উপেক্ষায় করেছি।
সকল মেহমান চলে এসেছে। স্বামীয়াকে দেখে বোঝা যাচ্ছে নওশিনের এই বিয়েতে খুশি না। আমি বিয়ের সকল কাজ সেরে ছাদে বসে সিগারেট খাচ্ছি আর মোবাইলে নওশিন আর আমার তোলা ছবি দেখছি। তখনই বিয়ের সাজে নওশিন এলো। একটা অনুরোধ রাখবে শেষবারের মতো আমার? বলো। একবার তোমার বুকে চড়িয়ে নিবে? আর হয়তো বলবো না, প্লিজ একবার। আমি আর নিজেকে সামলাতে না পেরে নওশিনকে শেষবারের মতো জড়িয়ে ধরলাম আমার বুকে। নওশিন আমাকে এইভাবে ধরেছে, মনে হয় যেন আমাকে আর ছাড়বে না, ছাড়লে হয়তো পালিয়ে যাব। এক পর্যায়ে নওশিনের কোনো সাড়া শব্দ করছে না। দেখলাম আমাকে আগের চেয়ে অনেক হালকাভাবে জড়িয়ে ধরেছে। আমি নওশিনকে আমার বুক থেকে ওঠালাম। নওশিনের গাল থেকে চিনচিন করে রক্ত পড়ছে। এটা দেখে আমার প্রাণ যেন বের হয়ে আসছিল। নওশিনের হাতে একটা সাদা কাগজ দেখলাম। আগে খেয়াল করিনি, মনে হয় চিঠি। সেখানে লেখা, প্রিয়, তোমাকে নিজের থেকেও বেশি ভালোবাসি, জানি তুমিও আমাকে ভালোবাসো। এই 7 দিন তোমার অবহেলা আমাকে কতটা কষ্ট দিয়েছে তোমাকে বুঝাতে পারবো না। তুমি বলেছিলে আমাকে ভুলে যেতে, কিন্তু ভুলতে পারি নাই। চেষ্টা করেছি তোমাকে ভুলে যাওয়ার, কিন্তু আমার বেহাইয়া মনটা বারবার তোমাকে ভালোবাসি বলেছিল। আমি তোমাকে ভালোবাসি। যখন ভালোবেসে তোমাকে পাবো না, তাহলে এই জীবন রেখে কি লাভ? আত্মহত্যা মহাপাপ যেন নিজেকে শেষ করে দিলাম। ভালো থেকো, ইতি, তোমার নওশিন। আমি নওশিনের লেখা এই চিঠি পড়ে চিৎকার করে কাঁদতে লাগলাম। আমার চিৎকার শুনে নিচ থেকে সবাই দৌড়ে এলো। নওশিনকে আমার কোলে এইভাবে দেখে আঁতকে উঠল সবাই। চাচি তো সেখানেই জ্ঞান হারায়। চাচা কান্না করতে করতে বসে পড়ে, আর আমি আমার কথা তো বাদই না হয় দিলাম। আকাশ হসপিটালে ফোন দিয়ে অ্যাম্বুলেন্স আনায়। তারপর নওশিনকে নিয়ে হসপিটালে যাই। হসপিটালে যাওয়ার পর ডক্টর নওশিনকে এমার্জেন্সিতে নিয়ে যায়। আমি, আকাশ, চাচা আর বাবা সেখানে ছিলাম। তারপর চাচা এসে আমার কাঁধে হাত দিয়ে, ইমরান, আমার কাছ থেকে কিছু লুকাবি না। নওশিনের সাথে তোর কি সম্পর্ক? আর কি হয়েছে যে নওশিন এত বড় একটা কাজ করতে চেয়েছিল? আমি বলছি। তুই কি বলবি? এসব কিছুর জন্য দায়ী আমি। আমার জন্য আজ নওশিন মামুনির এই অবস্থা। মানে তুই কি বলছিস এসব? আমি তো কিছুই বুঝতে পারছি না, সবকিছু খোলাসা করে বল। তারপর বাবা চাচাকে সব খুলে বলল। তখন চাচা এসে আমার গালে ঠাস করে একটা থাপ্পড় মেরে বলল, এত বড় হয়ে গেছিস? হ্যাঁ, শুধুমাত্র আমাদের বন্ধুত্ব রক্ষার জন্য তোদের ভালোবাসার কবর দিলি। একবার আমাকে বলতি, তোদের দুজনের জীবনের চেয়ে কি আমাদের বন্ধুত্ব বড় হলো? চাচি, সামিয়া এরা আসতে চেয়েছিল। মা আজকে আসার কথা ছিল, বাবা ফোন দিয়ে না করে দিয়েছে। একটু পর ডাক্তার বের হয়ে আসলো। সবাই তার কাছে গেলাম। ডাক্তার, আমার মেয়ে ঠিক আছে তো? ওর কিছু হয়নি তো? নওশিনের কিছু হবে না। ডাক্তারও নিশ্চয়ই আমার উপর অভিমান করেছে। প্লিজ ডক্টর, ওকে ঠিক করে দিন। ওকে ছাড়া আমি বাঁচতে পারবো না। দেখুন, আপনারা শান্ত হন। রোগীর শরীরে অনেক পয়জনিং বিষ পাওয়া গেছে। আমরা পয়জন বের করে দিয়েছি। এখন রোগীর জ্ঞান ফেরা না পর্যন্ত কিছু বলতে পারছি না। একটু পরে রোগীকে কেবিনে দেওয়া হবে, তখন দেখবেন। আর জ্ঞান না ফেরা পর্যন্ত কেউ কেবিনে ঢুকবেন না। কিছুক্ষণ পর সামিয়া আর চাচি আসে। রাত 2:30টার দিকে নওশিনের জ্ঞান ফেরে। নার্স এসে খবর দেয় এবং ডাক্তারকে ডাকে। আমরা সবাই বাইরে থাকি। একটু পর ডাক্তার চেক আপ করে বের হয়ে আসে। আপনার রোগীর সাথে দেখা করতে পারেন, কিন্তু বেশি কথা বলবেন না বা রোগীকে উত্তেজিত করবেন না। সবাই নওশিনকে দেখতে যায়, কি শুধু আমি বাদে। আমার নওশিনের সামনে দাঁড়ানোর সাহস নেই। সবাই গেল, তার একটু পর চাচা এসে বলল, নওশিন তোকে খুঁজছে, যা ওর সাথে কথা বলে আয়। জি চাচা। আমি কেবিনে গেলাম। নওশিনের চেহারার কি হাল! এইটুকু সময়ের ভিতরে কত শুকিয়ে গিয়েছে। নওশিন, চাচি, সামিয়া, চাচা এদের কথা বলছে। আমি নওশিনের কাছে গেলাম। আমাকে দেখে অভিমানে ওর মুখ অন্যদিকে গড়িয়ে নেয়। আমি চাচার দিকে তাকাতেই বুঝে যাই। চাচা সবাইকে বলে কেবিন থেকে বেরোতে। এই সবাই বের হও, ওকে একা থাকতে দাও। সবাই চলে গেল। আমি নওশিনের বেডের কাছে মাথার পাশে বসে। আমার সাথে কথা বলবে না? কি হলো, তাকাও আমার দিকে। আচ্ছা আমি তাহলে যাই, তুই যখন কথাই বলবে না। আমি এই বলে বসা থেকে উঠে হাঁটা দিলাম। তখন আমার হাত টেনে ধরলো নওশিন। কি হলো, হাত টেনে ধরেছো কেন? কথাই বলো না, তাহলে আমি যাই। তুমি অনেক খারাপ, আমাকে একদম ভালোবাসো না। আমি মরে গেলেই ভালো হতো। তুমি তো আমার সাথে কথা বলছো না, তাই চলে যাচ্ছিলাম। আমি কথা বলছিলাম না দেখে চলে যাবে? তুমি এমন কেন? আমার কাছে সবসময় থাকবে, ব্যাস। আচ্ছা,
কিন্তু তুমি এত ভয়ঙ্কর একটা কাজ কেন করতে গেলে? যদি কিছু হয়ে যেত তাহলে কি হতো? হলে হতো, তোমার কি? আমি কে তোমার? আমাকে তো ভালোবাসো না। আমি তোমাকে ভালোবাসি, সব থেকে বেশি ভালোবাসি। মিথ্যা কথা, ভালোবাসো না। বিশ্বাস করো, অনেক ভালোবাসি। আচ্ছা তাহলে আমাকে জড়িয়ে ধরো। তুই আগে সুস্থ হ, তারপর। না, এখনই। আমি নওশিনকে বুকে জড়িয়ে ধরলাম। তারপর আরও কিছুক্ষণ কথা বললাম। কিছুক্ষণ পর ডাক্তার এলো, বলল নওশিন পুরোপুরি সুস্থ হতে এখনও 9 থেকে 10 দিন লাগবে। এই কয়েকদিন চাচি নওশিনের কাছে থাকতে চেয়েছিল, কিন্তু নওশিন আমাকে থাকতে বলে। চাচা চাচি প্রতিদিন এসে দেখে যেত, আর চাচা জিশান আর ওর বাবাকে অনেক বুঝিয়ে বিয়ে বন্ধ করেছে। আজ নওশিনকে হসপিটাল থেকে রিলিজ দেওয়া হবে, তাই সবাই এসেছে। আরও 15 দিন পর বিয়ে। আমার আর নওশিন আমাদের বিয়ের কথা শুনে নওশিন অনেক খুশি হয়েছে, তাই আজকে আমার মা আসবে। আমি তাকে আনতে স্টেশনে গেলাম। স্টেশনে গিয়ে দেখি মা চলে এসেছে, কিন্তু সাথে রয়েছে হারামি বন্দুকগুলো। কি মামা, বিয়ে করবা বলে? আমাদের খবর না দিয়ে তুই বিয়ে করবি? এটা তো হবে না। তোদের বলি নাই, তাইলে আসলি কেমনে? তোর বাবা মানে আঙ্কেল বলেছে। আগে বাসায় চল, তারপর কথা হবে। আরে এত তাড়া কিসে? তুমি প্রেম করলে বললে না, এখন বিয়ে করছো এটাও আঙ্কেল বলল। তো তুই এখন আমাদের শাস্তি হিসেবে ট্রিট দিবি। ট্রিট না, শালার ফকিন্নি, আমার বিয়েতে দাওয়াত দিছি, এই কত আবার ট্রিট? যা ভাগ। ও, তুই তাহলে ট্রিট দিবি না, তাই না? ওকে, তোর বিয়ে হইতে দে, তারপর এমন প্যাঁচ লাগাবো সারাদিন বউয়ের ছেঁচা খাবি। এই তোরা থামবি? তিনটে তো ট্রেনে বকর বকর করতে করতে আমার কানের মাথা খেয়েছিস, এখন আরেকটা জুটলো। বাড়ি চল, তারপর যা বলার বলিস, অনেক টায়ার্ড লাগছে। তারপর সবাই আমার বাড়িতে রওনা দিলাম। তারপর বাড়িতে পৌঁছে মার সাথে নওশিনকে পরিচয় করিয়ে দিলাম। নওশিনকে দেখে মা খুব খুশি হয়েছে। তারপর সামিয়া, আকাশ, লোকমান সবাইকে পরিচয় করিয়ে দিলাম। দেখতে দেখতে আমার বিয়ে হয়ে গেল। আজকে আমার বাসর, আর বলতে পারবো না, শরম লাগে। তো বন্ধুরা, এতক্ষণ ধরে গল্পটি শুনেছ। গল্পটি তোমাদের কাছে কেমন লাগছে? যদি গল্পটি ভালো লেগে থাকে এবং এ ধরনের গল্প আরও শুনতে পছন্দ করো, তাহলে এক্ষুনি নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি টিপে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যাও এবং গল্পটি কন্টিনিউ করো। আর হ্যাঁ, একটি সুন্দর কমেন্ট করতে কিন্তু ভুলবে না। আমি বন্ধুদের সাথে ছাদে বসে আড্ডা দিচ্ছি, আর ওদিকে নওশিন ঘরে রয়েছে একা। আমাকে হারামি বলে যাইতেই দিচ্ছে না, আর সাথে তারিখগুলো আছে। আজ আমার বিয়ে, তাই কমিশনারের বাড়িতে এসেছে। কিরে, তুই এখনো এখানে বসে কি করছিস? নওশিন কখন থেকে ঘরে বসে আছে, আর তুই ছাদে বসে আড্ডা মারছিস? আর ওরা তো আমাকে যেতে দিচ্ছে না। আকাশ, তুমি ওকে যেতে দিচ্ছ না কেন? তোমার কিন্তু খবর করে দিব। আরে আরে কি বলছো? এই ইমরান, যা, তুই যা, না হলে আমাকে খুঁজে পাবি না। আকাশের এই অবস্থা দেখে আমরা সবাই হেসে কুটি কুটি। তারপর চলে গেলাম। দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে, ভিতরে একটা চাপা ভয় কাজ করছিল। আমি ভিতরে যাব কি যাব না, অনেক ভেবে বুকে একটু থুতু দিয়ে ভিতরে ঢুকলাম। নওশিন এক হাত লম্বা ঘোমটা দিয়ে বসে আছে। আমার আসার পায়ের শব্দে খাট থেকে উঠে নিচে নামলো। তারপর আমাকে সালাম করলো, তারপর আবার খাটে গিয়ে বসলো। আমি তার কাছে যেতেই, খবরদার, আমার শরীরে টাচ করবে না। কেন, আমি আবার কি করলাম? অনেক কিছু করেছো। প্রথমে আমাকে বিয়ের আগে অনেক কষ্ট দিয়েছো, আর তারপরে আমাকে এখানে অনেকক্ষণ ধরে বসিয়ে রেখে তারপর এলে। আরে আমি ইচ্ছা করে করেছি নাকি? আমি তো পরিস্থিতি চাপে পড়ে করেছি, আর বন্ধুরা আমাকে আটকে রেখেছিল। আমি এত কিছু জানি না। তুমি দোষ করেছো, তাই তোমাকে শাস্তি পেতে হবে। আচ্ছা, কি শাস্তি? তোমাকে 20 বার কান ধরে উঠবোস করতে হবে। অন্য কোনো শাস্তি দেওয়া যায় না? আচ্ছা তাহলে নিচে ঘুমাও। না না, আগেটা ঠিক আছে। 10 বার করলে হবে না? তাহলে 30 বার। না না, এখনই করছি। তারপর ওঠবোস শুরু করে দিলাম। এইরকম করে 7 বার করলাম। হাঁপিয়ে যাওয়ার অভিনয় করলাম। এটা দেখে নওশিনের মায়া হলো। এমনিতে 100 বার করতে পারি, স্কুলের অভিজ্ঞতা আছে। তারপর আমি নওশিনের কাছে গেলাম, খাটের কাছে। তারপর আমাকে জড়িয়ে ধরলো। তারপর আমার কানের কাছে মুখ নিয়ে বলল, এই শোনো না, বলো। আমার না একটা বাবু চাই। তুই তো এখনো বাবু, তোমার আবার কিসেরা বাবু চাই? আগে তোমার পড়ালেখা সম্পূর্ণ হোক, তারপর ভেবে দেখা যাবে। আমি মোটেও বাবু না, আর আমার বাবু চাই মানে চাই। আচ্ছা ঠিক আছে। তারপর নওশিনের ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে দিলাম। নওশিন আমাকে শক্ত করে চাপড়ে ধরল।
লজ্জা করে বলতে বাকিটা ইতিহাস। সকালে নওশিনের ভেজা চুলের জলের ফোঁটায় ঘুম ভাঙলো। আজকে নওশিনকে অপরূপ সুন্দর লাগছে। আমি বেশিক্ষণ তাকিয়ে থাকলে হয়তো আবার কোথাও হারিয়ে যাব। যখনই আবার নওশিনের ঠোঁটের কাছে ঠোঁট নেব তখনই আই ছাড়ো তো, যাও গিয়ে গোসল করে আসো। আর একটু রোমান্স করতে দাও। সারা রাত রোমান্স করে এখন আবার আসতে রোমান্স করতে। যাও গিয়ে গোসল করে আসো, আপু সকালে এসে ডেকে গিয়েছে। আমি তারপর গোসল করতে চলে গেলাম। গোসল শেষে বেরিয়ে দেখি নওশিন আয়নার সামনে বসে চুল এলোমেলো করে দাঁড়িয়ে আছে। আমি গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরলাম। এই কি করছো? নিচে যেতে হবে, ছাড়ো আমাকে। না ছাড়বো না, আমি এখন নিজের বউয়ের সাথে রোমান্স করব। বাহ, এত রোমান্টিক! বিয়ের আগে তো এমন ছিলে না, এক রাতেই এত রোমান্টিক। আমি আগেও রোমান্টিক ছিলাম, এখনো আছি। হয়েছে হয়েছে, এবার নিচে চলো। তারপর আমি পোশাক পরে নিচে এলাম। খুব লজ্জা করছে, সারা রাত একটা মেয়ের সাথে কাটিয়েছি। নিচে গিয়ে দেখি বন্ধুরা সবাই আছে। সবাই মিলে বিভিন্ন প্রশ্ন করছিল। বাসর রাতের পর বন্ধুরা কি ধরনের প্রশ্ন করতে পারে আপনারা নিশ্চয়ই জানেন। লোকমান, রাহাত ওরা আজকে চলে যাবে, আর বাবা মাও আজকে চলে যাবে। আমার সামনে পরীক্ষা, তাই একেবারে পরীক্ষা দিয়ে তারপর যাব। মা বাবা চলে গেল, তাদের স্টেশনে দিয়ে আসলাম। দেখতে দেখতে আবার আকাশ আর সামিয়ার পরীক্ষা শেষ হয়ে গেল। নওশিন একটু মন খারাপ, কারণ পরীক্ষার কারণে নওশিনকে সময় দিতে পারি নাই, তাই একটু অভিমান করেছে। কালকে আমি আর নওশিন আমাদের বাড়িতে যাব। নওশিন সব গোছগাছ করে ফেললো। সবাইকে বিদায় দিয়ে রওনা দিলাম সিলেট, মানে আমাদের বাড়ির উদ্দেশ্যে। আমরা আসবো যেন বাড়িতে অনুষ্ঠান আয়োজন করেছে। অনেকক্ষণ জার্নি করার পর বাড়িতে এসে পৌঁছালাম। সবাই নওশিনকে পেয়ে বেজায় খুশি। আমি যে বাড়ির ছেলে আমাকে প্রায় ভুলে গেছে। তারপর রাতে অনেক মেহমান এলো, সবার সাথে নওশিনকে পরিচয় করিয়ে দিলাম। তারপর বন্ধুরা এলো, সাথে রনিও আসছে। রনিকে দেখে আমি অবাক। তারপর রনি আমার কাছে এসে, ভাই আমাকে ক্ষমা করে দে, জীবনে অনেক খারাপ কাজ করেছি। তুই ভালো হয়ে গেছিস, এই অনেক, আমার কাছে ক্ষমা চাইতে হবে না। তারপর বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলাম, তখন মামা ট্রিট দিবি কিনা? কিসের ট্রিট? কেন, তুই যে বিয়ে করলি? আবার সেই ট্রিট? আমার বিয়েতে তো সবাই মিলে কত কিছু খেলি, এখন আবার ট্রিট? কোনো ট্রিট হবে না। কি তুই আমাদের কোটা দিচ্ছিস? লাগবে না তোর ট্রিট। আচ্ছা তোকে মাফ করে দিলাম, দে এবার ট্রিট দে। তো ট্রিটের বললাম না, যা কোনো ট্রিট হবে না। ওকে, ট্রিট যখন দিবি না তাহলে দেখ কি করি। আচ্ছা যা খুশি কর। ওকে ভাবি, একটু এদিকে আসেন। এই তোরা নওশিনকে ডাকিস কেন? জি ভাইয়া, আপনারা আমাকে ডেকেছিলেন? আরে হ্যাঁ, ইমরান জান্নাতের কথা জিজ্ঞাসা করছিল। জান্নাতকে? আরে জান্নাতকে আমি জানি না। আরে ভাবি জানেন না, ইমরান জান্নাতকে লাইক করতো, তারপর তো আমাদের বাড়িতে যায় আর তোমার সাথে বিয়ে হয়ে যায়। কি? ইমরান জান্নাতের কথা জিজ্ঞাসা করে এখনো? আজ তুমি রুমে চলো। আরে বিশ্বাস করো, আমি কোনো জান্নাত নামের কাউকে চিনি না। আরে তোরা বন্ধু না শত্রু? কি করলি আজ, আমার আর খবর নাই। আগে আমাদের কথা শুনে ট্রিট দিতি, তাহলে কিছু হতো না। যা ভাগ, তোদের পরে দেখে নিব, আগে নওশিনকে সামলাই। তারপর অনুষ্ঠান শেষে সব মেহমান চলে গেল, আর নওশিন ঘরে গিয়ে দরজা দিয়ে দিল। আমাকে ঘরে ঢুকতে দিল না, অনেকবার ডেকেছি। নওশিন দরজা খোলো প্লিজ, দরজা খোলো, আমি জান্নাত নামের কাউকে চিনি না, ওরা মিথ্যা বলেছে। ওরা মিথ্যে বলেছে না, তুমি মিথ্যা বলছো। প্লিজ বিশ্বাস করো, দরজা খুলে, আমার বাইরে কষ্ট হচ্ছে, অনেক টায়ার্ড, প্লিজ। কিছুক্ষণ পর নওশিন দরজা খুলে দিল। আমি নওশিনের দিকে তাকিয়ে অবাক, দেখি নওশিনের চোখ ভেজা লাল হয়ে গিয়েছে। মনে হয় এতক্ষণ কান্না করেছে। তুমি অন্য মেয়ের কথা কেন জিজ্ঞাসা করবে আমি থাকতে? আরে বিশ্বাস কর, আমি কারো কথা জিজ্ঞেস করি নাই, ওরা বানিয়ে বলেছে। তারপর নওশিনকে সব বললাম, তারপর আমাকে জড়িয়ে ধরলো। তোমার এই বুকে মাথা রাখার অধিকার শুধু আমার আছে, অন্য কারো নাই। আমার প্রেয়সী। আমার একটা কথা রাখবে? কি? কোনোদিন সিগারেট খাবে না। আচ্ছা খাবো না। আমি কিন্তু সিগারেট খাওয়া নাই, নওশিনকে লুকিয়ে লুকিয়ে খাই। নওশিন যেন মাঝে মাঝে অনেক বকে, কিন্তু আমি ছাড়তে পারি নাই সিগারেট। সবাই বলে ধীরে ধীরে ভালোবাসা কমে যায়, কিন্তু নওশিন আর আমার প্রতি ভালোবাসা যত দিন যাচ্ছে ততই বাড়ছে। দেখতে দেখতে 5 বছর চলে গেল। আমাদের একটা ছেলে আছে যার বয়স 4 বছর, অনেক ফাজিল। ওর মার সময় চলে যায় ওর পিছনে। আমি এখন বাবার ছোট্ট ব্যবসাটা দেখাশোনা করি। বাবা এখন বাড়িতে আমার ছেলের সাথে খেলা করে। একদিন বিকালে আমি ছাদে বসে সিগারেট টেনে পিছনে একটু রেখেছিলাম, ফেলে দিলাম। একটু পর নওশিনের চিৎকার করা কথা,
অসভ্য ছেলে, এই বয়সে সিগারেট খাওয়া, আর খাবে নাই বা কেন? বাপ যেমন ছেলেও তেমন। আমি পেছনে ফিরে দেখি আমার ফেলে দেওয়া সিগারেটটা আমার ছেলে টানছে। নওশিন ওকে বকতে বকতে চলে যায় আর আমার দিকে চোখ রাঙিয়ে তাকায়। নিজে গিয়ে মাকে নালিশ করে আমার নামে। তারপর আর কি, আমার আর আমার ছেলের বিচার হয়। দুইজনের কেউ আজ বাড়িতে খেতে পারবে না আর কি। দুই বাপ বেটা হোটেলে গিয়ে খেয়ে আসলাম আর ওই দিন সিগারেট খাওয়া ছেড়ে দিয়েছে। এইভাবে হাসি মজা খুনসুটিতে কাটতে লাগলো আমাদের জীবন। সবাই ভালো থাকবেন আর ইমরান আর নওশিনের জন্য আশীর্বাদ করবেন, ওরা যেন ভালো থাকে। সমাপ্ত।